যে হাসিনা আমলে ইন্ডিয়া ছিল ড্রাইভিং সিটে, ঠেকা দিয়েছিল আমেরিকা, আর তারেক রেজিমে ড্রাইভিং সিটে আমেরিকা, ঠেকা দিয়ে আছে ইন্ডিয়া। বাংলাদেশের পরে দেখবেন খুবই কৌশলে একের পর এক ভারতীয় স্বার্থের পুনর্দখল। তারেক রহমানের অবর্তমানে অস্থায়ী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা আলাউদ্দিন হবে, মির্জা ফখরুল না। কিন্তু সিগন্যাল ধরতে পারতেছেন হাসিনাকে ফিরানোর দরকার আছে ইন্ডিয়ার। জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে। সেই বিশাল জনমতের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আইনি মাত্রাচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার বা সরকারের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছেন, তা সাধারণ মানুষের মনে চরম হতাশার জন্ম দিয়েছে। ক্ষমতার মসনদে বসার পরপরই এমন এক নীল নকশা সামনে এলো যা দেখে যে কোনো বিবেকবান মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। কেন খুব দ্রুতই বিতর্কের মুখে পতনের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার? কে সেই মাস্টার মাইন্ড যিনি এসবের পিছনে সুতো নাড়াচ্ছেন? উনি তো হার মানবে না, উনি হার মানার মানুষ না তো। বীর পুরুষ ভাই, হিরোর মতো দিন যায় কথা থাকে। হ্যাঁ ভাই, দিন যায় কথা থাকে। 24 ওয়ালের মতো, চীনের ওয়ালের মতো দাঁড়ায় গেছে। জুলাই গণ অভ্যুত্থানে জয় তো হইতেই হবে, কেউ আটকাইতে পারবে না, জয় হবেই। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবার একদম বিরোধী দল সুলভ কথা বলছেন। পারফেক্ট, সুপার স্মার্ট। জামাত সুলভ কথা, শিবির সুলভ কথা, কোনো নরম কথা নয়। আমরা এটাই চেয়েছিলাম। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন আমিরে জামাত। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এই অসম্ভব কথাটাই এবার বাস্তব করার হুমকি দিয়েছেন কে? দর্শক, এটা কোনো সাধারণ ওয়ার্নিং নয়, সোজা জানিয়ে দিয়েছেন মুছে ফেলা হবে। কিন্তু কেন হঠাৎ এত বড় হুমকি? এই ঈদ কিন্তু একটা পরীক্ষা ছিল বিএনপির জন্য, বর্তমান এই সরকারের জন্য বিরাট বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু ওনারা ফেল করলো। হ্যাঁ, ফেল করলো। আর এই ফেলটা করার পিছনে আরেকটা বড় কারণ কি জানেন? ওনাদের যে মিনিস্টার, এই যে যোগাযোগ মিনিস্টার। তো আজকে ঈদের মতনই আরেকটা খুশির খবর নিয়ে আসছে যে নোটিশ স্বীকারোক্তির পর্যায়ে চলে গেছে। আল্লাহ পাক কয়েকটা জিনিস দিছে। আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা ভিডিওর যেসব অংশবিশেষ দেখেছেন, মূলত আজকের এই ভিডিওতে সেই সব ভিডিওর বিস্তারিত দেখতে পাবেন। শুরুতে ভিডিওর অংশবিশেষ দেখে ইতিমধ্যে অনুমান করতে পেরেছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাই একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই পুরনো প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু পর্দার আড়ালের খেলা যখন সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়, তখন জন্ম নেয় এক ভয়াবহ রহস্য। শপথ গ্রহণের পর যখন উৎসবের আমেজ কাটেনি, ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। ক্ষমতার মসনদে বসার পরপরই এমন এক নীল নকশা সামনে এলো যা দেখে যে কোনো বিবেকবান মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। আজ আমরা কোনো সাধারণ প্রতিবেদন নয়, বরং নবগঠিত বিএনপি সরকারের অন্দরমহলে চলমান এক বিশাল দাবার চাল ও গভীর ষড়যন্ত্রের ব্যবচ্ছেদ করব। কেন খুব দ্রুতই বিতর্কের মুখে পতনের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার? কে সেই মাস্টার মাইন্ড যিনি এসবের পিছনে সুতো নাড়াচ্ছেন? চলুন আজ আমরা এই পর্দার আড়ালের ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করব। দৃশ্যপট পরিবর্তন করা যাক। ক্ষমতার পালাবদলের পর সাধারণ মানুষের মনে ছিল বুক ভরা আশা, কিন্তু বাস্তবতা হলো খুবই রূঢ়। ঈদ যাত্রার সময় 500 টাকার ভাড়া যখন 700 টাকা হয়ে যায় আর 2 জনের জন্য 1400 টাকা গুনতে হয়, তখন সেই আশার প্রদীপ নিভে যেতে সময় লাগে না। এটি কেবল বাড়তি ভাড়া নয়, এটি হলো সাধারণ যাত্রীদের পকেট কাটার এক সুপরিকল্পিত উৎসব। যাত্রী সেবার নামে চলা এই জুলুম যখন তুঙ্গে, তখন সরকারের অবস্থান কি? এই অরাজকতার মধ্যে সড়ক পরিবহন মন্ত্রী জনাব রবিউল আলম যখন গণমাধ্যমের সামনে আসেন, তখন দেশবাসী তার কাছ থেকে সমাধানের আশ্বাস আশা করেছিল। কিন্তু তিনি যা বললেন তা শুনে সাধারণ মানুষের ক্ষোভের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। মন্ত্রীর দাবি কোথাও নাকি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। তার অদ্ভুত যুক্তি শুনুন। যাত্রীরা সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় যাতায়াত করে অভ্যস্ত, এখন চার্টের নির্ধারিত ভাড়াটাই নেওয়া হচ্ছে। আর যারা কম ভাড়ায় গিয়ে অভ্যস্ত, তাদের কাছেই মনে হচ্ছে ভাড়া বেশি। তার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বয়ান সাধারণ মানুষকে চরম হয়রানির মুখে ঠেলে দিয়েছে। মন্ত্রী রবিউল যেন সব দোষ জনগণের ঘাড়ে চাপিয়ে নিজেকে এবং বাস মালিকদের নির্দোষ প্রমাণ করতে মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির পতনের জন্য এই রবিউলের মতো ব্যক্তিত্বরাই দায়ী থাকবেন। এটি কি কেবল তার ব্যক্তিগত মত, নাকি কোনো গভীর রাজনীতির সমীকরণের অংশ? মন্ত্রীর কথার পেছনে যে গভীর রহস্য লুকানো ছিল তা জানতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এমন একটি তথ্য বেরিয়ে এসেছে যা শুনে আপনার শরীর হিম হয়ে যেতে পারে। আমরা সচরাচর যা শুনে অভ্যস্ত তা সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সমঝোতার ভিত্তিতে সড়কে টাকা নেওয়াকে নাকি এখন থেকে আর চাঁদাবাজি
চাঁদাবাজি বলা যাবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাদের দেওয়া যুক্তিটা আরও অদ্ভুত। কাউকে বাধ্য করে বা ভয় দেখিয়ে টাকা নিলে সেটা হবে চাঁদাবাজি, কিন্তু যদি হাসি মুখে সমঝোতা করে টাকা নেওয়া হয় তবে সেটা নাকি স্রেফ একটা লেনদেন বা চাঁদা। কি এক ভয়াবহ ব্যাপার! ভাবা যায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিল মোহর মেরে চাঁদাবাজিকে একটি আইনি কাঠামো দেওয়ার এই অপচেষ্টা সাধারণ চোখে হয়তো ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলেই এর পেছনের ভয়াবহতা ফুটে ওঠে। এই একটি বয়ানের মধ্য দিয়েই নবনির্বাচিত বিএনপি সরকারের আসল রূপ জনগণের সামনে আজ উন্মোচিত হয়ে গেল। সড়কে বিএনপির যেসব কর্মী সমর্থক বা তথাকথিত দালাল আছেন, যাদের কোনো চাকরি নেই, তারা এই রাস্তা থেকে টাকা তুলে খাওয়ার জন্যই রাজনীতি করে। তারা যে নামেই টাকা নিক, সেটা স্রেফ চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে সেটা সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি, আর জোর করে নিলে সেটা ছিনতাইয়ের পর্যায়ে চলে যায়। জোর করে, বাধ্য করে যদি কারো কাছ থেকে টাকা আদায় করা হয়, সেটা তো ছিনতাই, সেটা তো ডাকাতি। বিএনপির নেতারা আসলে চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। রাস্তাঘাট থেকে যদি কোনো টাকা আদায় করতে হয়, সেটা একটি সরকারি সিস্টেমের মধ্য দিয়ে হতে হবে, কিন্তু দলীয় কর্মীরা সমঝোতা করে টাকা নেবে, এটি কোনো সিস্টেম হতে পারে না। এটি একটি জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রাথমিক ধাপ মাত্র। তবে ক্ষমতার এই খেলায় একটি বড় চমক অপেক্ষা করছে। এই যে মন্ত্রী রবিউল, যিনি চাঁদাবাজির এমন নতুন সংজ্ঞা দিচ্ছেন, এদের মন্ত্রিত্ব কিন্তু বেশি দিন টিকবে না। কান পাতলেই লন্ডনের রাজনৈতিক আকাশের ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দলীয় প্রধান তারেক রহমান ইতিমধ্যেই মন্ত্রিসভার ওপর বড় ধরনের কাঁচি চালানোর প্রস্তুতি নিয়েছেন। মন্ত্রীদের যোগ্যতা এবং বিতর্কিত কর্মকাণ্ডের একটি দীর্ঘ তালিকা তার টেবিলে। শুধু রবিউল নয়, তার মতো আরও অনেক বিতর্কিত মুখ মন্ত্রিসভা থেকে অচিরেই ছিটকে পড়বেন। দেশবাসী সামনে আরও অনেক নাটক দেখতে পাবে। রবিউলের এই সমঝোতা চাঁদাবাজি তত্ত্বটি হয়তো তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখে দিয়েছে। কৌশলগত কারণে হয়তো তাদের এখন রাখা হচ্ছে, কিন্তু তারেক রহমান সবার নামের পাশে লাল কালি দিয়ে রেড মার্ক করে দিয়েছেন। তাদের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার। এবার আসা যাক আসল রহস্যের গোড়ায়। বিএনপি কি এমনি এমনি ক্ষমতায় এসেছে? মোটেও না। এর পেছনে কাজ করেছে এক অতি সূক্ষ্ম এবং আন্তর্জাতিক মানের পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ডক্টর ইউনূসের সেই বিখ্যাত মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের নাটক সাজিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন যে প্রকৃত অর্থে জনগণের স্ফতস্ফূর্ত ভোটাধিকার ছিল না, সেটা আজ সচেতন মহলে দিনের আলোর মতো পরিষ্কার। একজন সাধারণ মানুষ যার ন্যূনতম বোধ আছে, সেও এটি ভালোভাবে বুঝতে পারবে। এটি ছিল মূলত ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি ত্রিদেশীয় সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে প্রযুক্তিগত এবং রাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় বিএনপিকে এই মসনদে বসিয়েছে। কিন্তু রাজনীতিতে তো আর কেউ মাগনা কিছু দেয় না, আর তাই এই ক্ষমতার বিনিময়ে বিএনপিকে চড়া মূল্য দিতে হচ্ছে। সেই বিনিময়ের প্রথম কিস্তি হিসেবেই ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে। ডক্টর খলিলুর রহমান, এই নামটা হয়তো আপনাদের সবার মনে আছে। ইউনূস সরকারের সময়ে তার রহস্যময় ভূমিকা আমরা সবাই দেখেছি। এটি ছিল বিএনপির অত্যন্ত নির্লজ্জ একটি সিদ্ধান্ত, কারণ খলিলুর রহমানকে মন্ত্রী করার সাথে সাথেই এই নির্বাচনের বৈধতা সরাসরি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কিন্তু আন্তর্জাতিক প্রভুদের সন্তুষ্ট করতে গিয়ে বিএনপিকে এই তেতো বড়ি গিলতেই হয়েছে। মন্ত্রিসভায় ইউনূস গ্রুপের এই অনুপ্রবেশ কেবল শুরু। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিস্ট হিসেবে কাজ করবেন। বর্তমানে যেসব মন্ত্রী কেবল দলীয় আনুগত্যের জোরে চেয়ারে বসেছেন এবং যাদের ন্যূনতম যোগ্যতা নেই, তাদের অনেকেরই চাকরির মেয়াদ তাদের অজান্তেই শেষ হয়ে গেছে। রবিউলের মতো যারা বিতর্কিত বক্তব্য দিয়ে জনরোষ তৈরি করছেন, তাদের সরিয়েই এই বিশেষজ্ঞ গ্রুপকে জায়গা দেওয়া হবে। রবিউলরা মূলত নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে নিজেদের সরিয়ে দেওয়ার পথ নিজেরাই তৈরি করে দিচ্ছেন। ক্ষমতার এই দাবার চালে সামনে আরো বড় কি বিস্ফোরণ ঘটতে যাচ্ছে? ডক্টর ইউনূস কি সত্যিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন। একটু সময় দিন, দেখবেন ইউনূস গ্রুপের লোকজনকে দিয়ে মন্ত্রিসভায় একটি শক্তিশালী প্রভাব বলয় তৈরি করা হবে। এরপর ধীরে ধীরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং সবশেষে ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এটি সবচেয়ে বাস্তবসম্মত চিত্র। কারণ বিএনপিকে যে শর্তে ক্ষমতায় আনা হয়েছে, তার চূড়ান্ত লক্ষ্যই হল ইউনূসকে সর্বোচ্চ ক্ষমতার আসন
আসনে বসানো। লন্ডনের বৈঠক আমাদের সেই কথাই বলে। এটি কেবল একটি জল্পনা নয়, এটি হলো ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষদের এক বিশাল ব্লুপ্রিন্ট বা নীল নকশার অংশ। এবার আসা যাক জামায়াতে ইসলামের প্রসঙ্গে। বর্তমানে সংসদে বিএনপি যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রকৃতপক্ষে তারা যেভাবে আসনগুলো নিয়েছে তাতে বিরোধী দলের কোনো কার্যকর ভূমিকা অবশিষ্ট নেই। যখন কোনো দল সংসদের 2/3 মেজরিটি পায়, তখন সেখানে বিরোধী দলের মূল্য 4 আনার বেশি থাকে না। এখানেও তাই হচ্ছে। বিএনপি যা চাইবে আইন করে সেটাই পাশ করিয়ে নেবে। জামায়াত বা এনসিপি রাজপথে বা সংসদে যতই চিৎকার করুক, তাতে কোনো কাজ হবে না। সংবিধান সংস্কার নিয়ে সেটা আমরা দেখতেও পাচ্ছি। এমনকি পার্লামেন্টের চেয়ার টেবিল ভাঙচুর করলেও বিএনপির এই দানবীয় সংখ্যাগরিষ্ঠতাকে রুখে দেওয়া অসম্ভব। তাহলে জামায়াত কেন চুপচাপ আছে? এখানেই আসল রহস্য। হতে পারে জামায়াত আগে থেকেই জানে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং তখন ক্ষমতায় একটি ভারসাম্য আসবে, অথবা তারা কোনো বড় ভাগের আশায় এই মাস্টার প্ল্যান মেনে নিয়েছে। রাজনীতিতে কেউই বোকা নয়। জামায়াতও নিশ্চিতভাবে পর্দার পেছনের এই খেলার খবর রাখে। জেনেও চুপ থাকা একটি বড় কৌশল হতে পারে। এই পুরো ভয়াবহ চাঁদাবাজির খবরটি প্রথম সাহসের সাথে সামনে এনেছে ডেইলি স্টার। কিন্তু এই সৎ সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের কপালে যে বড় বিপদ অপেক্ষা করছে সেটা না বললেও চলে। কারণ বিএনপি সরকারের আমলে তাদের দলীয় ক্যাডারদের রাজকীয় চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানেই জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে হাত দেওয়া। সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু বজায় থাকবে তার আলামত আমরা এখনই দেখতে পাচ্ছি। বিএনপি ভাবছে তারা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ শাসন করবে, কিন্তু মনে রাখবেন 2/3 মেজরিটি অনেক সময় একনায়কতন্ত্রের জন্ম দেয়, যা শেষ পর্যন্ত নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। যখন চাঁদাবাজিকে সমঝোতা বলা হয়, যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিতর্কিত ব্যক্তিদের বসানো হয়, তখন বুঝতে হবে এই ক্ষমতার ইমারত আসলে একটি তাসের ঘর। ডক্টর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী যখন ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হবে, তখন এই তথাকথিত প্রভাবশালী মন্ত্রীদের আর খুঁজে পাওয়া যাবে না। আবার এটাও সত্য, আমরা অগণতান্ত্রিক সরকারের আমলে যেভাবে সবাই দেশে যাইতে পারছি, অথবা এই যে সামনে নির্বাচন গেল না 1 মাস আগে, এই নির্বাচন যাত্রাটা তো আপনারা দেখছেন কিভাবে মানুষ গেছে গান গাইতে গাইতে, কত মানুষ গেছে। এবার ঈদে যত মানুষ গেছে ওর কাছাকাছি মানুষ তো ভাই ওই ভোট দেবার জন্য গেছে। অগণতান্ত্রিক সরকারের অধীনে ওই ভোট যাত্রাটা তো আমরা দেখছি, 2টা ঈদও দেখছি, কিন্তু এমন কি দেখছি না, দেখি নাই। আহারে হাহাকার, আহারে কান্না। স্বামী চলে গেছে ট্রেনে, বউ রয়ে গেছে স্টেশনে, উঠতে পারে নাই। টিকিট কাটা, টিকিট দেখাইতেছে, জায়গায় নাই, কোথায় উঠবে। আগেই সব বুক কইরা ফেলাইছে, ওই যে ব্ল্যাকে টিকিট বিক্রি কইরা ফেলাইছে। বিশাল বড় সিন্ডিকেট, তো কিভাবে আপনি ভাঙবেন? এই সিন্ডিকেটের সাথে নিচের থেকে উপর পর্যন্ত জড়িত, কে না জড়িত ওই তদন্ত কইরা বাইর করার মতো, এইসব তদন্ত কইরা বাইর করার মতো বাংলাদেশে সাংবাদিক আছে না? আছে, 2-4 জন আছে, সত্যি কথাগুলা বলতেছে, তুইলা ধরতেছে সবকিছু। কিন্তু বাকিরা চাটাচাটিতে ব্যস্ত। হ্যাঁ, চাটাচাটিতে ব্যস্ত। এবার ঈদে যারা দেশে যাচ্ছে তারা কিন্তু গণতন্ত্রের গোষ্ঠী মারতে মারতে যাচ্ছে, মনে মনে গণতন্ত্রের গোষ্ঠী মারতে মারতে দেশের দিকে যাচ্ছে। আরে বিপদ! একজনকে দেখলাম লঞ্চের ওই হ্যান্ডেল ধরে ঝুলতেছে ভাই, পানিতে ঝুলতে ঝুলতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আবার পানিতে পইরা গেছে, আবার ওরে বাঁচাইতে হবে। ওইদিকে দেখলাম ভাই একটা বাস রাস্তার আইল্যান্ডের সাথে বাড়ি খায়া 3-4 পোল্ট্রি। এদিকে তো ট্রেন অ্যাক্সিডেন্ট আপনারা শুনছেন, কত রকম দুর্ঘটনা, কান্নাকাটি, হাহাকার। কেন? এখন তো আর অগণতান্ত্রিক সরকার নাই, একেবারে নির্বাচিত সরকার। গণতন্ত্র বাঁচাইবার জন্য যারা আসছে তাদের একটা পরীক্ষা হয়ে গেল। এই ঈদ কিন্তু একটা পরীক্ষা ছিল বিএনপির জন্য, বর্তমান এই সরকারের জন্য বিরাট বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু ওনারা ফেল করলো। হ্যাঁ, ফেল করলো। বাইরে বাসের দিকে তাকান, শত না হাজার প্রবলেম। ওদিকে ট্রেনের দিকে তাকান, শত প্রবলেম। ওদিকে নদীগুলার দিকে তাকান, লঞ্চে, স্টিমারে, আহারে প্রবলেম, আহারে হাহাকার। দেখেন ভাই ব্রাদার, ঝড় বৃষ্টি আসবে এটা কে না জানে? আমরা তো ঘরে বসে জানি। আমাদের তো একটা আবহাওয়া অফিস আছে, ওইখান থেকে তো সংকেত দেয়। তারপরও কেন এই জাহাজগুলা ছাড়লো, এই লঞ্চ স্টিমার গুলা ছাড়লো? জানেন, যখন ঝড় হইতাছিল ভিতর থেকে চিৎকার করতেছিল আর আজান দিতেছিল, মা বোনদের কান্না কে দেখে? দেখার কেউ নাই, আসলে দেখার কেউ নাই। কিন্তু ছিল তো, এই যে কিছুদিন আগে অগণতান্ত্রিক সরকার, ইউনূস সরকারের আমলও তো ছিল, এর আগেও ছিল ভাই। 15-16 বছর এরকম ঘটনা দেখা যায় নাই। ঘটনা যে ঘটে নাই তা না, কিন্তু এরকম দেখা যায় নাই। এবার যেটা দেখা গেল, তার মানে কি জানেন? প্রথম পরীক্ষায় ফেল। আর এই ফেলটা করার পিছনে আরেকটা বড় কারণ কি জানেন? ওনাদের যে মিনিস্টার, এই যে যোগাযোগ মিনিস্টার, উনি তো হার মানবে না। উনি হার মানার মানুষ না তো।
একবারের জন্য নিজের ভুল স্বীকার যায় নাই। এই মিনিস্টার সাহেব একবারের জন্য নিজের ভুল স্বীকার যায় নাই। উনি উনার কথাই বইলা যাইতাছে, কিন্তু মানুষ যে কান্নাকাটি করতেছে, সারা দুনিয়া দেখতেছে, প্রবাসী ভাই বোনেরা মিডিয়াতে এসব নিয়ে লেখালেখি করতেছে, কিন্তু উনি কিন্তু এগুলা স্বীকার যায় না। উনি কিন্তু এর মধ্যেই নাই, উনার কথা উনি বইলাই যাইতাছে। দেশের জনগণ কি বলতেছে 2 পয়সা দিয়ে তোয়াক্কা করতেছে না, কারণ ওই যে গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রকে মুক্তি দিবার জন্য আসছে, গণতন্ত্র বাঁচাইবার জন্য আসছে, আর মানুষ মনে মনে বলতেছে গণতন্ত্রের গোষ্ঠী মারি। কারণ ওর তো ব্যথা লাগে ভাই, যার ব্যথা লাগে সে বুঝে। যে পরিবারের 2 জন মানুষ ওই যে লঞ্চে ঘষা খায়া পৃথিবী থেকে বিদায় নিল, ওই পরিবারের হাহাকারটা দেখেন। এরকম শত শত পরিবারের হাহাকার আমি দেখতেছি। তো অথচ এটা ম্যানেজ করা কোনো ব্যাপারই তো ছিল না। সিস্টেমটা তো ডক্টর ইউনূস স্যার কইরাই দিছিল। ওই সিস্টেমটা মাইনা চললে কি হইতো? এত রদ বদল করার কি দরকার ছিল? 1 মাসের মধ্যে সবকিছু উল্টায়া পাল্টায়া নিজের লোক বসাইছেন, আর নিজের লোক বৈশা যা করার তাই করছে। এখন যা কিছু করতেছে কিন্তু ওই নিজের লোকরা করতেছে, এখানে বাইরের কেউ নাই। তারপরও ভাই হাজার হতাশার মধ্যে একটা দৃশ্য ভুলার মতো না ভাই, ভুলার মতো না। এক ভাইকে দেখলাম তার বোনকে কাঁধে নিয়া ছিল ট্রেনের উপরে, এর মধ্যে বৃষ্টি চলে আসছে, স্টেশনে যখন থামছে সে বোনকে কাঁধে নিয়া ভাই বীর পুরুষ ভাই, হিরোর মতো পাই বায়া 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 নিচে নামতেছে, আর সবাই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়রা যাওয়ার ভয়ে সবাই আল্লাহ আল্লাহ করতেছিল চারিদিকে। আর ওই বোনটা না তার ভাইকে এইভাবে জড়ায় ধরে রাখছে, আর ভাইটা স্পাইডার ম্যানের মতো নিচে নামতেছে ভাই বায়া বায়া। দেখার মতো দৃশ্য, এই দৃশ্য ভুলবো না কোনোদিন। অনেক কষ্ট করতেছে। আজকে ভাই বোন দিন যায় কথা থাকে। হ্যাঁ ভাই, দিন যায় কথা থাকে। যেমন দেখেন আমাদের মির্জা ফখরুল সাহেব, উনার কথা রয়ে গেছে। দিন কিন্তু চলে গেছে, 5ই আগস্ট চলে গেছে, কিন্তু উনার কথা রয়ে গেছে। আমরা তো অনেকেই জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 তারিখটাকে 5 তারিখ আনছে। ওই যে আগস্টের সেই 5 তারিখ, 6 তারিখে ঢাকা অবরোধ করার কথা, লং মার্চ ছিল 6 তারিখে, ওইটা 5 তারিখে নিয়ে আসছে কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ইতিহাসটাই আমরা জানতাম, কিন্তু না, এটা ভুল ইতিহাস। এখানেও দেখেন 5ই আগস্টের ঘোষক নিয়ে আবার দ্বন্দ্ব লেগে গেল, কারণ মির্জা ফখরুল সাহেব দাবি করছে এই ঘোষণা উনি নিজে দিছে। হ্যাঁ ভাই, 6 তারিখটাকে 5 তারিখ উনি নিয়ে আসছে, ওনার নিজের মুখে দাবি করছে। 4 আগস্টেই আপনার আমি মনে করছিলাম যে আন্দোলনের পরিণতির দিকে যাচ্ছে, তখনই আমি মেসেজ পাঠিয়েছিলাম যে যখন আপনার 6 তারিখে ঠিক করেছিল তারা গণভবনের দিকে যাত্রা করবে, এটা আমি মেসেজ পাঠিয়েছিলাম যে 6 না 5-এ করতে হবে। মানে এই পরিকল্পনাটা আপনার ছিল? আমি মেসেজ পাঠিয়েছি, তো ওরা জানে, আর কিছু জিজ্ঞেস করলে পাবেন। আচ্ছা, মানে আমরা জানতাম না এই ব্যাপারটা, বা পাবলিকলি এটা হয়নি। আসছে আপনার পত্রিকাপত্র থেকে এসছে। আচ্ছা আচ্ছা, মানে এই মেসেজটা তাহলে আপনার ছিল? আমাদের ছিল যে আমরা যেটা মনে করলাম যে আমরা যদি একদিন বাদ দেয় তাহলে আপনার নেমে যাবে, আর ওই সুযোগে গভর্নমেন্ট আরেকটা সুযোগ পাবে। এখন এই ভিডিও দেখার পর আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন এর আগে তো উনি বলছিল যে না না না, আমরা এই আন্দোলনের সাথে নাই, আমাদের ছেলেপেলেরা এই আন্দোলনের সাথে জড়িত না, এই কথা উনি বলছিল। এটা আপনি প্রশ্ন করতে পারেন। এর উত্তর কি জানেন? এর উত্তর হইলো ওইটা ছিল 5ই আগস্টের আগে, মানে শেখ হাসিনা বাংলার মাটিতে ছিল, ওই টাইমে তো উনি ওনার ছেলেপেলেকে বিপদে ফেলতে পারে না। যদি আন্দোলন ফেল হইতো, 5ই আগস্টের এই আন্দোলন ফেল হইতো, এরপরে যে ধরপাকড়টা হইতো, ওই ধরপাকড়ের ভয়ে উনি বলছে না না, আমাদের ছেলেপেলে নাই। মানে উনি ওনার ছেলেপেলেদেরকে এতটা ভালোবাসে যেন ওনারা কোনো বিপদে না পড়ে, যার জন্য ওইটা বলছিল। এখন যখন দেখছে যে না, এই 5ই আগস্টের কারণেও 24 ওয়ালের মতো, চীনের ওয়ালের মতো দাঁড়ায় গেছে, জুলাই গণ অভ্যুত্থানে জয় তো হইতেই হবে, কেউ আটকাইতে পারবে না, জয় হবেই। যখন উনি বুঝতে পারতেছে তখন কিন্তু কথা বদলাইতেছে। এখন উনি বলতেছে 6 তারিখটাকে 5 তারিখ আমি আনছিলাম। এমনি আরো অনেকেই বের হয়ে আসবে, দেখবেন এই যে ইশরাক সাহেব সামনে এসে দাবি করবে 32 নম্বর আমি ভেঙেছি, 32 নম্বরে আমি বোল্ডোজার পাঠিয়েছি। এই 5ই আগস্টের স্বীকৃতি চলে আসার পর এরকম ব্যাপার আপনারা দেখতে পাবেন, কারণ সুর চেঞ্জ হচ্ছে, কথা চেঞ্জ হচ্ছে। কিন্তু কথা এমন একটা ব্যাপার ভাই, এটা রাবারের মতো, যত টানবেন ততই লম্বা হইতে থাকবে, কোনোদিনই ছিঁড়বে না। যতই টানেন কথা তো ছিঁড়ে না, আর যে কথা বলতে পারে তার কথা কোনোদিনই তো ছিঁড়বে না। যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একাই তো 100 ভাই, একাই 100, একাই পুরা বাংলাদেশ গরম করে রাখছে, একাই তো রুইখা দিছে 5ই আগস্টকে, একাই রুইখা দিছে। উনি একাই সংবিধানের ব্যাপারে সবাইকে বুঝাই দিছে। বাংলাদেশের মানুষ
এই মুহূর্তে অর্ধেক মানুষ সংবিধান কি এটা বুঝা ফেলাইছে। এটা শিক্ষককে এই সালাউদ্দিন আহমেদ, উনি ছাড়া সংবিধান এতটা ভালো বুঝে আমি মনে করি বিএনপির মধ্যে নাই। বিএনপির যে আইনমন্ত্রী আছে, যার সামনে আইসা কথা বলার কথা এই আইন কানুন নিয়ে, উনি কিন্তু সামনে আসে না। সামনে আসে কে? সালাউদ্দিন সাহেব। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকেও যদি সংসদে কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন ঘুরা ফিরা উনি উত্তর দেয়। এর মধ্যে দেখছেন আপনারা একটা গেজেট পাস হয়েছে যে তারেক রহমান সাহেব যখন উপস্থিত থাকবে না, কোনো কারণে যদি উনি অনুপস্থিত থাকে, তখন তার দায়িত্ব, ওনার দায়িত্ব কে পালন করবে? ওনার দায়িত্ব এই সালাউদ্দিন সাহেব পালন করবে। সালাউদ্দিন সাহেবই হচ্ছে মেইন লোক। এই মুহূর্তে আপনি বিএনপির ভিতরেও যদি খোঁজ খবর নেন, ওদের মনের মধ্যেও প্রশ্ন যে বিএনপির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কে, তারেক রহমান সাহেব না সালাউদ্দিন সাহেব? এরকম প্রশ্ন ওনাদের মধ্যেও আছে, আর বাইরে তো আছে। আর থাকার পিছনে কারণও আছে। উনি বহুদিন যাবৎ রাজনীতি করেন, রাজনীতির খুঁটিনাটি সবই বুঝেন। এই সংবিধান উনি মুখস্থ কইরা গিলা খায়া ফেলাইছে। এই সংবিধান থেকে উনি বের হবে না, বের হইতে পারে না, কারণ গত সরকারও তো এই সংবিধান থেকে বের হয় নাই। এই সংবিধান থেকে বের হইলেই তো প্রবলেম। মেইন প্রবলেমটা কি জানেন? প্রধানমন্ত্রী ওই ক্ষমতাটা থাকে না, ক্ষমতাটা না ভাগাভাগি হয়ে যায়। সংস্কারের ভিতরে এমন কিছু সিস্টেম তৈরি করছে যে সিস্টেমের মধ্যে প্রধানমন্ত্রীর সেই ক্ষমতাটা থাকে না। মূল কথা কি জানেন? এবার যা কিছু সংস্কার হয়েছে, এই সংস্কারের ভিতর দিয়ে যদি যান, আপনি কখনো একজন স্বৈরা শাসক হইতে পারবেন না। যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন না, যেমন এখন যা ইচ্ছা তাই করতে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মনে হয়? এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। এখনকার জন্য এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।